নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ভাবো তো কি হবে যদি একজন ব্যক্তি যার আছে আইনের সম্পর্কে গভীর জ্ঞান, সে যদি নিজেই অপরাধ করা শুরু করে। দেখো, একজন সাধারণ অপরাধী অপরাধ করলে সে কিছু না কিছু ভুল করবেই, কিন্তু যদি এমন কেউ অপরাধ করা শুরু করে যে জানে কিভাবে অপরাধ থেকে বাঁচতে হয়, কিভাবে ধরা না পড়ে কাজ করতে হয়, তাহলে সে কতটা ভয়ঙ্কর হতে পারে জাস্ট কল্পনা করো। এই গল্পে আমরা এমনই একজন সাইকো ব্যক্তির কাহিনী দেখতে চলেছি। গল্পের শুরুতেই আমরা দেখি রবি নামের একজন মানুষ তার বাগানে কিছু কাজ করছিল। ঠিক তখনই তার সামনে দিয়ে একটা গাড়ি যায়। গাড়িতে বসেছিল দুজন, আনোয়ার এবং গিরি। আনোয়ার একজন ক্রিমিনাল লয়ার। সে গিরি নামের লোকটিকে নিয়ে যাচ্ছিল পলিপারন নামের আর এক ব্যক্তির বাড়িতে, কারণ গিরি একটি খুনের মামলায় জড়িয়ে পড়েছে এবং যে কোনো ভাবে তাকে এই মামলা থেকে মুক্ত করতে হবে। এরপর যখন আনোয়ার এবং গিরি পলিপারনের বাড়ির ভেতরে প্রবেশ করতে যাচ্ছিল, তখন আনোয়ার গিরিকে বলে, তুমি তার সামনে একটু শব্দ করবে না আর চুপচাপ বসে থাকবে, কারণ পলিপারন একদমই আওয়াজ সহ্য করতে পারে না। এরপর আনোয়ার দরজায় নক করে। ভিতর থেকে পলিপারনের স্ত্রী, যার নাম আনা, সে দরজা খুলে দেয় এবং জিজ্ঞাসা করে, বলুন আপনাদের কি দরকার? আনোয়ার উত্তর দেয়, আমরা পলিপারনজির সঙ্গে দেখা করতে চাই। এই কথা শুনে আনা বলে, আপনারা বসুন, আমি ডেকে দিচ্ছি। এরপর সে পলিপারনের কাছে গিয়ে জানায়, আপনার সঙ্গে দেখা করতে একজন উকিল এসেছে। পলিপারন তখন একটি অন্ধকার ঘরে বসেছিল। আনার কথা শুনে সে বাইরে আসে এবং আনোয়ার এবং গিরির সঙ্গে দেখা করে। সেখানে গিরি তাকে পুরো ঘটনাটি খুলে বলে। সে বলে, একদিন আমি একটি মেয়ের সঙ্গে নিজের বাড়িতে ইন্টিমেট হচ্ছিলাম। ঠিক তখনই আমার স্ত্রী হঠাৎ সেখানে চলে আসে এবং আমাদের দুজনকে হাতে নাতে ধরে ফেলে। এরপর সে আমার সঙ্গে ঝগড়া শুরু করে। তখন আমি খুব রেগে গিয়ে একটি রড দিয়ে তার মাথায় মারি। ঘটনাস্থলে তার মৃত্যু হয়ে যায়। কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি ইচ্ছা করে কিছু করিনি। এটা একবারে অনিচ্ছাকৃত একটি ভুল ছিল। প্লিজ স্যার, আপনি আমাকে মামলাটি থেকে বাঁচান। ঠিক তখনই সেই বাড়িতে কাজ করা এক গৃহকর্মী, যার নাম লীলা, সে সেখানে আসে সবার জন্য চা নিয়ে। চা দিয়ে যখন সে আবার ঘরের ভিতর ঢুকছিল, ঠিক তখনই তার হাত থেকে ট্রেটা পড়ে যায় আর সেই সঙ্গে হয় এক প্রচন্ড শব্দ। এই শব্দ শুনে পলিপারন প্রচন্ড রেগে যায় এবং চিৎকার করে বলে, তোমার ধ্যান কোথায় আছে? আর একবারও যদি এমন করো তাহলে খুন করে ফেলবো। পলিপারনের এমন রাগ দেখে লীলা ভয়ে তড়িঘড়ি করে ঘরের ভেতর চলে যায়। এরপর পলিপারন গিরির স্ত্রীর ময়না তদন্তের রিপোর্ট দেখতে থাকে। তখন গিরি তাকে জানায় গঙ্গাধর নামের একজন লোকের কথা। সে একটি কর্পোরেশন কোম্পানিতে কাজ করে আর সেই গঙ্গাধর আমার বিরুদ্ধে কোর্টে সাক্ষী দেবে, কারণ সে নিজের চোখে আমাকে খুন করতে দেখেছে। তখন পলিপারন গিরিকে বলে, তোমার স্ত্রীর খুন হয়েছিল সকাল 10:35 আর তুমি বলছো গঙ্গাধর একজন সরকারি কর্মচারী। তাহলে ধরে নেওয়া যায় সে সকাল 10টার দিকে অফিসে চলে যায়। তাহলে সে যদি 10টায় অফিসে যায়, সে তোমার স্ত্রীর খুন কিভাবে দেখতে পেল? তার তো তখন অফিসে থাকার কথা। এর মানে দাঁড়ায় সে যদি তখন অফিসে না থেকে ঘটনাস্থলে উপস্থিত ছিল, তাহলে সে হয়তো প্রতিদিন লেট করে বা নিয়মের বাইরে অফিসে যায়, অথবা সেই দিন সে অফিসে যায়নি বা সে মিথ্যে কথা বলছে। এরপর পলিপারন আনোয়ারকে বলে, তুমি গঙ্গাধরকে কল করে বলো যে আমরা জানি তুমি প্রতিদিন অফিসে যাও না এবং গেলেও অনেক লেট করে যাও, তাহলে তুমি যদি করে সাক্ষী দাও তোমার চাকরিও যেতে পারে। পলিপারনের নির্দেশে আনোয়ার গঙ্গাধরকে কল করে এই সমস্ত কথা বলে দেয়। পরে পলিপারন গিরিকে বলে, দেখো, এখন তোমাকে গঙ্গাধর থেকে ভয় পাওয়ার দরকার নেই, সে আর সাক্ষী দেবে না। এর মানে এখন আর কোনো সাক্ষী নেই। তাহলে তুমি একটি কাজ করো, কোর্টে গিয়ে এই খুনটিকে একটি অ্যাক্সিডেন্ট হিসেবে উপস্থাপন করো। বলো তোমার স্ত্রী সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এবং মনে রাখো, যখন তুমি এসব কথা বলবে তখন তোমার মধ্যে কিছু ইমোশন থাকা উচিত। এরপর আনোয়ার এবং গিরি পলিপারনকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে আসে। রাস্তায় গিয়ে আনোয়ার বলে, একই বলো না আমার কেস লড়তে, এ যদি আমার মামলা লড়ে আমি অবশ্যই জিতবো। তখন সে বলে যে এ কোনো উকিল নয়, সে এক বড় উকিলের অফিসে ক্লার্ক হিসেবে কাজ করত আর এর কারণেই তার আইন সম্পর্কে অনেক জ্ঞান রয়েছে। সে জানে কিভাবে এসব কেসের মোকাবেলা করা যায় আর তাই নতুন নতুন উকিলরা তার কাছে পরামর্শ নিতে আসে। এরপর সিন চেঞ্জ হয় এবং পরবর্তী দৃশ্যে আমরা দেখি সুরা ও ভীরা নামে দুইজন লোককে, তারা কিছু মানুষের সঙ্গে বসে চা খাচ্ছিল এবং কথা বলছিল। তখন লীলা তাদের সামনে দিয়ে যাচ্ছিল। সুরা এবং ভীরা তাকে দেখে তার পিছন পিছন যায় এবং তার কাছে যায়। সুরা লীলাকে বলে, আরে আরে তোমাকে কতবার বলেছি তুমি এই পলিপারনের চাকরি ছেড়ে দাও। লীলা তখন বলে, এই পুরো গ্রামে পলিপারনই একমাত্র ধনী মানুষ। হ্যাঁ, সে মাঝে মাঝে রেগে যায়, কিন্তু সে খারাপ মানুষ না। এই বলে লীলা পলিপারনের বাড়ির দিকে হাঁটতে শুরু করে। এরপর আমরা সেই রাতের দৃশ্য দেখতে পাই, যেখানে পলিপারন তার বাড়িতে ঘুমোচ্ছিল। হঠাৎ একটি কুকুর জোরে ডেকে ওঠে। এর ফলে পলিপারনের ঘুম ভেঙে যায়। পলিপারন প্রচন্ড রেগে যায়, কারণ সে কোনো আওয়াজ সহ্য করতে পারে না। সে বিছানা থেকে উঠে জানলার কাছে গিয়ে কুকুরটার দিকে এক নজরে তাকিয়ে থাকে। এরপর সকালবেলা আমরা দেখতে পাই রবিকে, সে তার কুকুরটিকে খুঁজছিল। তখন রবি লীলাকে দেখতে পায়। সে পলিপারনের বাড়ির বাইরে কাজ করছিল
তখন রবি লীলাকে প্রশ্ন করে, তুমি আমার কুকুরটিকে দেখেছো? কাল রাতে সে খুব জোরে চিল্লাচ্ছিল, কিন্তু আজ সকালে ওকে আর দেখতে পাইনি, হঠাৎ করে কোথাও যেন নিখোঁজ হয়ে গেছে। লীলা তখন বলে, না আমি তাকে দেখিনি, তবে হয়তো এখানেই কোথাও হবে, ভালো করে খুঁজে দেখো। রবি তার কুকুরটিকে চারপাশে খুঁজতে শুরু করে। এই সময় লীলা পলিপারনকে দেখতে পায় যে তার বাড়ির পিছনে কিছু একটা করছে এবং তার হাতে একটি মাটি খোঁড়ার অস্ত্র আছে। তখন লীলা পলিপারনের উপর সন্দেহ করতে থাকে। সেভাবে মনে হয় পলিপারনই রবির কুকুরটাকে মেরে ফেলেছে, কারণ রাতের সময় কুকুরটি প্রচন্ড জোরে চিল্লাচ্ছিল আর পলিপারন তো কখনই আওয়াজ সহ্য করতে পারে না, তাই হয়তো সে কুকুরটিকে মেরে ফেলেছে। এরপর সিন চেঞ্জ হয়। আমরা দেখি পলিপারন রাতের সময় একটি জায়গায় গিয়েছে যেখানে দুইটি গ্যাং একে অপরের সামনে বসেছিল, আর পলিপারন সেখানে দুটি গ্যাংয়ের মধ্যে হওয়া সমস্যা মেটাতে গিয়েছিল এবং খুব তাড়াতাড়ি সে তাদের সমস্যাও মিটায়। তারপর যখন সে বাড়ি ফিরছিল তখন পলিপারনের চোখ পড়ে পিটার নামে এক ছেলের ওপর, আর সে আর কেউ নয়, পলিপারনের বউয়ের ভাইয়ের ছেলে। তখন পলিপারন পিটারকে সবার সামনে একটি চড় মেরে বলে, তুই আমার টাকা কবে দিবি রে? যদি টাকা না দিস তোকে আমি ছাড়বো না। এই বলে পলিপারন বাড়ি চলে যায়। বাড়ি ফেরার পর তার বউ আনা তাকে বলে, তুমি কেন আমার ভাইয়ের ছেলেকে সবার সামনে মেরেছো? এটা শুনে পলিপারন আরো রেগে গিয়ে তার বউকে মারতে শুরু করে এবং বলে, শোন, আমার সামনে ধীরভাবে কথা বলবি, না হলে আরো মারবো। তখন লীলা তার কাজ সেরে বাড়ি ফিরতে যাচ্ছিল, তখন সে চুপচাপ দেখে পলিপারন তার বউকে মারছে, কিন্তু লীলার এত সাহস ছিল না যে সে পলিপারনকে কিছু বলবে, তাই সে চুপচাপ নিজের বাড়িতে ফিরে যায়। পরের দিন সকালে লীলা যখন কাজে আসে এবং দরজা নক করে, তখন পলিপারন দরজা খোলে এবং তাকে বলে, আজ তোমার ছুটি, তুমি বাড়ি চলে যাও, আনা তার আত্মীয়দের বাড়িতে গেছে। তবে তখন লীলার চোখ পড়ে বাড়ির কিছু জিনিসের দিকে, যেখানে টিভি পুরো ভেঙে গেছে, চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে আছে, আরো অনেক কিছু। লীলা যখন পলিপারনের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে তখন তার মনে ভয় কাজ করছিল, কারণ তার মনে হচ্ছিল কিছু একটা গন্ডগোল হয়েছে। কোথাও না কোথাও তার মনে হয় পলিপারন হয়তো তার বউকে মেরে ফেলেছে। তাই লীলা সরাসরি গ্রামের দিকে চলে যায়। তখন পথে সুরার সঙ্গে তার দেখা হয়। তখন লীলা তাকে জানায় পলিপারন তার বউকে হয়তো মেরে ফেলেছে। এরপর সুরা ও লীলা একসঙ্গে গ্রামের সবাইকে এই কথা জানাতে শুরু করে যে পলিপারন তার বউকে মেরে ফেলেছে। ঠিক তখনই সেখানে দুটি পুলিশ অফিসার এসে উপস্থিত হয়, যাদের নাম ছিল বিজয় এবং অশোক। তখন সুরা তাদেরকে সবকিছু জানিয়ে দেয় যে পলিপারন তার স্ত্রীকে হত্যা করেছে। পলিপারনের নাম শোনার পর পুলিশ অফিসার বিজয় অবাক হয়ে যায়। এই অবাক হওয়ার কারণটা খুব শিগগিরই আপনারা জানতে পারবেন। এরপর বিজয় এবং অশোক পলিপারনের বাড়ির দিকে যায়, কিন্তু আমরা দেখি তখন পলিপারন তার বাড়ি ভালো করে পরিষ্কার করছে। এরপর বিজয় এবং অশোক পলিপারনের বাড়িতে গিয়ে তাকে কিছু প্রশ্ন করতে শুরু করে, যেমন এই টিভিটা কে ভেঙেছে? পলিপারন উত্তর দেয়, এটা দুর্ঘটনাবশত নিচে পড়ে গিয়ে ভেঙে গেছে, আর কিছুই নয়। বিজয় এরপর আরেকটি প্রশ্ন করে, তোমার স্ত্রী কোথায়? পলিপারন জানে সে আত্মীয়দের বাড়িতে গেছে, কিন্তু ফোন নিতে ভুলে গেছে। ঠিক সেই সময় বিজয়ের নজর পলিপারনের শার্টে পড়ে, যেখানে রক্তের দাগ দেখা যায়। বিজয় যখন পলিপারনকে প্রশ্ন করে তখন পলিপারন উত্তর দেয়, হ্যাঁ, কিছু সময় আগে আমি একটি মুরগি কাটছিলাম, সেই মুরগিরই রক্ত লেগেছে। এরপর পলিপারন তাদের জানে, তোমরা অনেক প্রশ্ন করে ফেলেছো আর তোমরা ইউনিফর্ম পরেও আসোনি, তাই যাও আগে ইউনিফর্ম পরে এসো, তারপরে কথা হবে। বিজয় তখন তার সিনিয়র অফিসারের কাছে গিয়ে সবকিছু জানায় এবং পলিপারনকে গ্রেপ্তার করার জন্য তার কাছ থেকে ওয়ারেন্ট নিতে চায়। কিন্তু তার সিনিয়র অফিসার, যার নাম হামিদ, সে বিজয়কে বলে, দেখো, আগামী সপ্তাহে আমার ট্রান্সফার হতে চলেছে এবং আমি চাই না যে আমার ট্রান্সফারটা থেমে যাক। তাছাড়া তুমি জানো যে পলিপারন কতটা বিপজ্জনক মানুষ। এরপর বিজয়ের কথায় হামিদ তার অফিসারদের নিয়ে পলিপারনের বাড়িতে চলে যায়, যেখানে বিজয় পলিপারনকে মারে এবং বলে, বল তুই তোর বউকে মেরে কোথায় দাফন করেছিস? এই কথা বলতে বলতে তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই পলিপারনের স্ত্রী আনা অটো থেকে নেমে আসে। তাকে দেখে তো সবাই অবাক হয়ে যায়। তারপর সে পুলিশ অফিসারদের বলে যে, আরে, স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া হতেই পারে, এটা তো নর্মাল ব্যাপার, এর মানে তো এই নয় যে সে আমাকে মেরে ফেলবে। সেই সময় সব মিডিয়া কর্মীরাও এসে উপস্থিত হয় এবং তাদের কথা মতো বিজয়কে সকল গ্রামবাসীর সামনে পলিপারনের থেকে ক্ষমা চাইতে হয়, যার কারণে তাকে বেশ লাঞ্ছিত হতে হয়। এখন চারিদিকে সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত অফিসারদের নিয়ে ট্রোল করা হয়, আর এই কারণে হামিদের সিনিয়র অফিসাররা তার ট্রান্সফার অর্ডার বাতিল করে দেয়। সেই রাতে হামিদ এবং বিজয় সবাই একসাথে বসে মদ্যপান করছিল। সেখানে হামিদ বিজয়কে বলছিল, তোমার কারণে আমার ট্রান্সফার অর্ডার থেমে গেছে। তখন বিজয় বলে, স্যার, অনেক বছর আগে আমার শালার একটি মামলায় পলিপারন তার সাথে অনেক অত্যাচার করেছিল, যার ফলে আমার শালাকে অনেক বছর জেল খাটতে হয়েছে। কিন্তু আমার তো পলিপারনের সাথে কোনো শত্রুতা নেই, আমি তো শুধু আমার ডিউটি পালন করছি। এটা সত্যি যে সেই বাড়িতে আনার হত্যা হয়নি, তবে আমি নিশ্চিত যে সেই বাড়িতে কারো না কারো হত্যা হয়েছে, আর আমি এই মামলার রহস্য উন্মোচন করেই ছাড়বো। এরপর সেই রাত আমরা পলিপারনকে দেখি যে তার ছেলের ঘরে ঢুকছে। সেখানে আমরা দেখি সেই ঘরের ভিতরে আরেকটি ঘর থাকে, আর সেই ঘরের সামনে একটি বড় আলমারি রাখা থাকে। তখন পলিপারন সেই আলমারিটি সরিয়ে ঘরের ভেতর ঢোকে। কিছু সময় পর যখন সে ঘর থেকে বের হয়, তার হাত রক্তে ভিজে থাকে। তারপর সে ঘরটি ভালো করে বন্ধ করে এবং তার হাত একটি রুমাল দিয়ে মুছে ফেলে। পরে সেই রুমালটি আগুনে ফুরিয়ে দেয়। বন্ধুরা, ওই ঘরে কি ছিল সেটা খুব শীঘ্রই আমরা জানতে চলেছি। এর পরের দিন আমরা বিজয় এবং অশোককে দেখি, যারা চা খাচ্ছিল। তখন বিজয় অশোককে বলে, যদি আমাদের পলিপারনের সম্পর্কে কিছু জানতে হয় তাহলে আমাদের সেই লয়ারের কাছে যেতে হবে যেখানে সে কাজ করত। এরপর তারা থমাস নামে সেই লয়ারের কাছে যায়, যেখানে অনেক বছর আগে পলিপারন কাজ করত।
যেখানে থমাস বিজয়কে কিছু অপরাধী সম্পর্কিত রিপোর্ট দেয় এবং বলে এইগুলো সেই অপরাধীরা যাদের কেস সলভ করতে পলিপারন আমাকে সাহায্য করেছিল, আর যদি পলিপারন কাউকে মারতে যায় তাহলে কেউ তাকে থামাতে পারবে না। বিজয় এবং অশোক থমাসের দেওয়া সমস্ত অপরাধীদের ফাইল পড়তে থাকে এবং তারপর তারা সেই সমস্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে থাকে যাদের নাম ওই ফাইলে ছিল। তারপর তাদের সামনে আরো দুটো নাম বের হয়ে আসে, এক পিটার মানে পলিপারনের স্ত্রীর ভাইয়ের ছেলে এবং দ্বিতীয় সঞ্জু। এরপর বিজয় প্রথমে পিটারের বাড়িতে যায় কিন্তু পিটার সেখানে নেই। পিটারের বাবা বিজয়কে জানায় পিটার এখন আর এখানে নেই। কিছুদিন আগে পলিপারন পিটারকে টাকা নিয়ে হুমকি দিয়েছিল এবং সেই দিন থেকে পিটার বাড়িতে ফিরে আসেনি। অন্যদিকে আমরা পলিপারনকে দেখতে পাই যে তার ছেলের ছবি দেখছিল। তার ছেলের নাম আদিত্য এবং সে একটি দুর্ঘটনায় মারা গেছে। এখানে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় যেখানে আমরা আদিত্যকে দেখতে পাই। সে একজন প্রতিবন্ধী ছিল এবং তার স্বপ্ন ছিল একজন মিউজিশিয়ান হওয়ার, কারণ তার ছোটবেলা থেকে মিউজিকের প্রতি খুব আগ্রহ ছিল। এই জন্য পলিপারন আদিত্যর ঘরের ভিতরে আরেকটি নতুন রুম তৈরি করেছিল যাতে সে তার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সেখানে রাখতে পারে। এই রুম তৈরি করার পেছনে তার আরেকটি কারণ ছিল, কারণ পলিপারন আওয়াজ একদম পছন্দ করতো না, তাই সে তার ছেলের ঘরে একটি নতুন রুম তৈরি করেছিল যাতে শব্দ বাইরে না আসতে পারে। একদিন এক ক্রিমিনাল পলিপারনকে তার বাড়িতে এসে হুমকি দিতে শুরু করে, কারণ পলিপারন তাকে ডাক্সের মামলায় ফাঁসিয়ে জেলে পাঠিয়েছিল। এখন সে বাইরে এসে পলিপারনকে হুমকি দিয়ে বলে আমি তোকে ছেড়ে দেবো না। আর এই অপরাধী আর কেউ নয়, সে হলো সঞ্জু। এবার আমরা আদিত্যকে দেখতে পাই, তাকে এক মিউজিক ডিরেক্টরের সঙ্গে বসে থাকতে দেখা যায়। মিউজিক ডিরেক্টর আদিত্যের গানগুলো খুব পছন্দ করে এবং তাকে বলে ঠিক আছে আমি তোমার সঙ্গে একটি মিউজিক অ্যালবাম বানাতে চাই। তাই কথা বলার জন্য সে আদিত্যকে তার পার্টিতে আমন্ত্রণ জানায়, যেখানে সে আদিত্যকে বড় বড় মানুষদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এরপর আদিত্য এবং তার বন্ধু মাহি রাতের সময় একসাথে বাড়ি ফিরছিল। সেই সময় একটি ট্রাক তাদের দুজনকে ধাক্কা দিয়ে চলে যায় এবং তারা দুজনেই গুরুতর আহত হয়। ট্রাকের ড্রাইভার মদ্যপান অবস্থায় ছিল, তাই সে তাদের সাহায্য না করে ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে পুলিশ তাকে ধরতে সক্ষম হয় এবং তাকে জিজ্ঞাসা করতে থাকে তুমি এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ। পরে সেই ড্রাইভার পুলিশদের সবকিছু জানিয়ে দেয়, যা শুনে পুলিশ আদিত্য এবং তার বন্ধু মাহিকে হসপিটালে নিয়ে যায়। সেখানে মাহির তো প্রাণ বেঁচে যায়, কিন্তু দেরি হয়ে যাওয়ার কারণে আদিত্যর মৃত্যু হয় এবং এই ধাক্কাটি পলিপারন সহ্য করতে পারে না, কারণ সে বাইরে থেকে যতটাই কঠোর হোক না কেন তার ছেলেকে সে অনেক ভালোবাসত। এই ঘটনার পর পলিপারন নিজের ছেলের কেসটা নিজেই স্টাডি করতে শুরু করে এবং সে সেই ট্রাক ড্রাইভারের সঙ্গে দেখা করে যে ট্রাক দিয়ে আদিত্য এবং মাইকে ধাক্কা মেরে পালিয়েছিল। সেখানে ট্রাক ড্রাইভার পলিপারনের সামনে কাঁদতে কাঁদতে ক্ষমা চায়। সে বলে আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম, বুঝতে পারিনি কখন এই অ্যাক্সিডেন্টটা হয়ে গেল, আমাকে দয়া করে মাফ করে দিন। তারপর পলিপারন সেই অ্যাক্সিডেন্টের লোকেশনের সিসিটিভি ফুটেজ চেক করে, যেখানে সে দেখতে পায় যে ট্রাকটি আদিত্যকে ধাক্কা দিয়েছিল তার ঠিক পরে আরেকটি ট্রাক সেই রাস্তা দিয়ে যায় এবং সেই ট্রাকে ছিল সঞ্জু, সেই ক্রিমিনাল যাকে পলিপারন আগে ড্রাগসের কেসে জেলে পাঠিয়েছিল। এরপর সে লয়ার থমাসের বাড়িতে যায় এবং তাকে বলে আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়নি, তাকে খুন করা হয়েছে আর এই সব কিছু সঞ্জু করেছে, আর এখন আমি ওকে আর ছেড়ে দেবো না, মেরে ফেলবো। এখান থেকে দৃশ্যটি আবার বর্তমানে ফিরে আসে, যেখানে আমরা দেখি পিটার পুলিশ স্টেশনে আসে এবং বিজয়কে বলে স্যার আমার বাবা আমাকে বলেছে আপনি আমাদের বাড়িতে এসেছিলেন। আসলে আমি অনেক লোকের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম, তাদের মধ্যে একজন ছিল পলিপারন, আর তার ভয়ে আমি নিজের ফোন বন্ধ করে রেখে বন্ধুর বাড়িতে থাকছি যাতে আমি নিরাপদে বাঁচতে পারি। এটা শুনে বিজয় পুরোপুরি কনফিউজ হয়ে যায়, আসলে পলিপারন তাহলে কাকে মেরেছে এটা সে বুঝতে পারছিল না। ঠিক তখনই বিজয়ের মাথায় এক অসাধারণ প্ল্যান আসে। তারপর বিজয় অশোককে নিয়ে সোজা চলে যায় লীলার বাড়ি। সে লীলাকে বলে তুমি তো পলিপারনের বাড়িতে কাজ করো তাই না, তুমি সহজে তার বাড়ির খোঁজ খবর নিতে পারো। সে সঞ্জুর ছবি তাকে দেখায় এবং বলে দেখো পলিপারন একেও মেরে ফেলেছে, তুমি খুঁজে বের করো ওর লাশ কোথায় রাখা হয়েছে। বিজয়ের কথায় লীলা রাজি হয়ে যায়। পরের দিন যখন পলিপারন বাড়ির বাইরে বের হয় লীলা চুপি চুপি আদিত্যর ঘরে ঢুকে পড়ে। সে পৌঁছে যায় সেই গোপন দরজার সামনে, আর সেটা খুলতেই যাচ্ছিল ঠিক তখনই ওর স্বামী ওকে ফোন করে, যেখানে ফোনে লীলার স্বামী তাকে বলে বিজয় স্যার আমাদের মিথ্যে বলেছে, আমি এখনই সঞ্জুকে দেখেছি, সে তো বেঁচে আছে। এই কথা শুনে লীলার কোনো খোঁজ খবর না নিয়ে তৎক্ষণিক সেই ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা দেখি সঞ্জু নিজেই পুলিশ স্টেশনে এসে হাজির হয়। সে বিজয়কে বলে স্যার আমি তো আমার ফার্ম হাউসে ছিলাম, আমার ফোন বন্ধ ছিল কারণ আমার স্ত্রী আমাকে বারবার ফোন করে বিরক্ত করছিল, আর যখন আমি বাড়ি ফিরলাম তখন সে বলল যে পুলিশ স্টেশন থেকে অনেকবার কল এসেছিল, এই কারণেই আমি নিজেই এসেছি আপনার সঙ্গে দেখা করতে। এই কথা শুনে বিজয় পুরোপুরি হতবাক হয়ে যায়। বিজয় অনেক চিন্তায় পড়ে যায়, যখন পিটার বেঁচে আছে সঞ্জুও বেঁচে আছে, তাহলে পলিপারন মারলোটা কাকে, কাকে খুন করেছে সে? সেই রাতেই আমরা দেখি পলিপারন আবারও সেই সিক্রেট ঘরের ভেতর ঢোকে, আর সেখানে যাকে বেঁধে রাখা হয়েছিল সে আর কেউ নয় আদিত্যর বন্ধু মাহি। মাহির অবস্থা খুব খারাপ হয়েছিল। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখি পলিপারন তার গ্যাংস্টার বন্ধুর কাছ থেকে একটি জিপিএস ট্র্যাকার আর একটি জ্যামার চাই, আর সেই রাতে পলিপারনের স্ত্রী তার আত্মীয়দের বাড়িতে চলে যায়। অন্যদিকে মাহিকে দেখা যায় তার গাড়ি রাস্তার মাঝখানে খারাপ হয়ে যায়, আর এই পুরো ঘটনার পেছনে আর কেউ নয়, ছিল পলিপারন নিজেই। সেই মাহির গাড়িতে জিপিএস ট্র্যাকার আর জ্যামার লাগিয়েছিল।
ঠিক সেই রাস্তা ধরে পলিপারন নিজেই মায়ের সামনে গাড়ি নিয়ে আসে। মাহি তাকে বলে, আঙ্কেল আমাকে স্টেশন পর্যন্ত একটু এগিয়ে দিতে পারবেন? পলিপারন বলে, হ্যাঁ নিয়ে যাব, তবে আগে আমাকে একটু বাড়ি যেতে হবে, কিছু কাজ আছে। এই অজুহাতে পলিপারন মাইকে নিজের বাড়িতে নিয়ে আসে। তারপর তাকে বসিয়ে প্রশ্ন করে, বল তুই আমার ছেলেকে কেন মেরে ফেললি? এখান থেকে সিন আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখি পলিপারন তখন নিজের ছেলের আদিত্যের পোস্টমর্টমের রিপোর্ট দেখছে, যেখানে পলিপারন খেয়াল করে আদিত্যর অ্যাক্সিডেন্ট হয়েছিল রাত 1টার কাছাকাছি, কিন্তু পোস্টমর্টমের রিপোর্টে জানা যায় তার মাথায় চোট লেগেছিল প্রায় 3টের সময়। পরে সিসিটিভি ফুটেজ চেক করার পর পলিপারন দেখে সঞ্জু সেই রাস্তা দিয়ে ট্রাক চালিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু সে রাস্তায় কোথাও ট্রাক থামায়নি। এতে পরিষ্কার বোঝা যায় যে আদিত্যকে সঞ্জু নয় বরং মাহি মেরেছে। এরপর পলিপারন আবার তাকে জোর দিয়ে জিজ্ঞাসা করে, তখন মাহি হেসে বলে, হ্যাঁ আমি মেরেছি আদিত্যকে, কারণ সব জায়গায় শুধু ওরই প্রশংসা হচ্ছিল। সেই মিউজিক ডিরেক্টরও ওর গানকে পছন্দ করছিল, আর পার্টিতেও সবার ফোকাস শুধু ওর দিকেই ছিল। সে সবার সঙ্গে আদিত্যকে পরিচয় করিয়ে দিচ্ছিল। আমার তো যেন কোনো দামই ছিল না ওর সামনে, তাই আমি ওকে মেরে ফেলি, আর এখন তোকেও ছাড়বো না। এই কথা শুনে পলিপারন ও মায়ের মধ্যে তীব্র হাতাহাতি শুরু হয়। তখন পলিপারন মাইকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর মাই সোজা গিয়ে একটা টিভির ওপর পড়ে। তারপর তো পলিপারন আর তাকে দয়া করে না, ওকে বেধড়ক মারতে থাকে এবং সেই গোপন ঘরে নিয়ে গিয়ে ওকে আটকে রাখে। দৃশ্য বর্তমানে ফিরে আসে। পলিপারন তখন জোরে মিউজিক চালিয়ে দেয় আর একটা রড দিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে মেরে ফেলে। আর এটা সেই রড যেটা দিয়ে মাহি আদিত্যকে হত্যা করেছিল। অন্যদিকে আমরা দেখি বিজয় তখনও ভাবছে পলিপারনকে কিভাবে ধরবো। এমন সময় মাহির বড় ভাই পুলিশ স্টেশনে এসে মাহির নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে এবং সুরাও ভাবতে থাকে পলিপারনের বাড়িতে কিছু একটা গোলমাল হচ্ছে। আর এরপর আমরা রবিকে দেখি যে তার কুকুরের সঙ্গে খেলা করছে। এটা দেখে লীলার মন কিছুটা শান্ত হয়, কারণ সে তো মনে করেছিল পলিপারন হয়তো রবির কুকুরটাকে মেরে ফেলেছিল, কিন্তু এখন তার কুকুরটাকে জীবিত দেখে লীলা রবিকে বলে, তোমার কুকুরটা তুমি পেয়ে গেছো? রবি উত্তরে বলে, হ্যাঁ সে এখানেই কোথাও ঘুরছিল। এই সাথে বন্ধুরা এই সিনেমা এখানেই শেষ হয়। মানে যাই হোক না কেন, পলিপারন ছিল একজন ভালো মনের মানুষ। সে নিজের ছেলেকে ন্যায় দেওয়ার জন্য এই সমস্ত কিছু করেছে। বাকি আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।